আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে দিয়েছেন, প্রত্যেকটি মানুষ দেশপ্রেমিক, যোগ্য, উপযুক্ত। আমি আবার বলছি, দেশপ্রেমিক, যোগ্য এবং উপযুক্ত। এবং আমাদের চিফ যে আছেন উনি অত্যন্ত বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু তথাপি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তারা কার্যকরভাবে দেশ চালাতে হোঁচট খাচ্ছেন, কেননা তাদের হ্যান্ডস অ্যান্ড যাদের দিয়ে কাজ করবেন সেটাকে দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হওয়াটা কি অবশ্যম্ভাবী ছিল, নাকি এটাকে সৃষ্টি করা হয়েছে বা এটাকে অ্যাভয়েড করা যেত? আমি মনে করি এটা অবশ্যম্ভাবী ছিল না। আমাদের দেশে যতগুলো লোক যত জায়গায় চাকরি করে, যেখানেই চাকরি করে, পুলিশে হোক আর অ্যাডমিনিস্ট্রেশনে হোক, তারা সরকারের কর্মচারী নয়, তারা রাষ্ট্রের কর্মচারী। এবং তারা বেশিরভাগই আসে অত্যন্ত দরিদ্র শ্রেণী থেকে বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে। তাদের কাছে চাকরিটা অনেক মূল্যবান জিনিস। সেই চাকরি দিয়ে তাদের বাচ্চাদের, তাদেরকে ফ্যামিলিকে দেখতে হয়, তাদের মা বাবাকে দেখতে হয়, অনেক সময় আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির মানুষ তাদেরকেও দেখতে হয়, তাদেরকে বেঁচে থাকতে হয়। কাজেই তারা চাকরি রক্ষার জন্য অনেক সময় অনেক কিছু করেন, যেটা সরকারের অর্ডার ছাড়া না করলে তাদের এইসব জায়গায় আঘাত পড়তে পারে। এটা করে তারা আরও বেশি কিছু করতে চান, কিছু একটা বেশি সুবিধার জন্য। এটা তাদের জন্য সাধারণভাবে জেনারেলাইজড। এবং সবসময়, যেহেতু তারা সরকারের লোক নন, তারা হলেন সাপোজ টু বি স্টেট মেশিনারি। সবসময় দেখা গেছে যে কোনো সময় সরকার পরিবর্তন হয়েছেন, এনারা এদের চেহারা পরিবর্তন করছেন, যেটা স্বাভাবিক হওয়া উচিত। যে সরকার আসবে তার সঙ্গে তারা কাজ করবে। এই সরকারের তাদের সুযোগ ছিল এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করে এই ধরনের মানুষগুলিকে নিজের কাছে টেনে নেওয়া। তারাকে সেই অভয় দিতেন, তাদেরকে সেইভাবে ব্যবস্থা করতেন, তাহলে তাদের সঙ্গে তারা ফুল ফ্লেজেড তাদের সঙ্গে থাকতেন এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের শাস্তি বা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করার ফলে ট্রান্সফার, শাস্তি, বিভিন্ন জায়গায় বের করে দেওয়া, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, ঝুঁকিতে রাখা, তারা সবাই ডিমোরালাইজড। আর এই জায়গায় যেখানে যেখানে খালি হচ্ছে, এসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এখন যে প্রভাবশালী যে দলগুলি আছে, সেই দলগুলি তাদের নিজস্ব লোককে সেট করে দিচ্ছে। ফলে এগুলো পলিটিসাইজড হয়ে যাচ্ছে। লিডারশিপ পলিটিসাইজড, ফোর্সেস আর বা গ্রাউন্ড যারা আছেন তারা হলো ডিমোরালাইজড। এখন এটাকে আমি বলছি অ্যাভয়েডেবল কেন। এখানে আমি একটা জিনিস বলতে চাই, উদাহরণস্বরূপ, যেটা অ্যাভয়েডেবল হতো এবং অ্যাভয়েডেবল করা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের পরে 71-এর জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা হয়েছিল সবাইকে নিয়ে, এবং তারপরে বিচার করা হবে সেইভাবে ব্যবস্থা দেওয়া হয়েছিল। সকলে মিলে দেশ গড়ার কাজে একতাটা বড় শক্তি। আমরা একটা বড় ধরনের একতা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়, এখন একটা বড় ধরনের একতা পেয়েছিলাম। এই একতাটাকে ধরে রাখলে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম। এখানে উদাহরণটা আমি দিতে চাই, নেলসন ম্যান্ডেলা, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন 1993। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন, প্রফেসর উনি পেয়েছেন 2006 সালে নোবেল প্রাইজ পাওয়া, এবং উনিও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, ইনিও বিশ্ববরেণ্য। নেলসন ম্যান্ডেলা 27 বছর অ্যাপারথাইড, বৈষম্যের শিকার, তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 27 বছর উনি জেলে ছিলেন। 1990 সালে ওনাকে মুক্তি দেওয়া হয়। 1994 সালে একটা বিশ্ব প্রেসারে তৎকালীন সরকার একটা নির্বাচন, সাধারণ নির্বাচন ঘোষণা করেন। সেখানে তিনি ব্যাপক ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সবাই মনে করেছিল যে বৈষম্যের শিকার 27 বছর অত্যাচার, নিপীড়নে নির্যাতিত মানুষ এখন প্রতিহিংসা নেবে। উনি প্রতিহিংসা যাননি, উনি সবাইকে নিয়ে দেশ গড়তে চেয়েছিলেন। উনি ঐক্য, যেটা ভাঙা জিনিস, যেটাকে অ্যাপারথাইড, যেটাকে আইন করে ভাঙা হয়েছিল, সেটাকে উনি জোড়া দেওয়ার চেষ্টা করলেন, সবাইকে ডেকে আনলেন। 1996 সালে উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করলেন। তার মাধ্যমে উনি সমস্ত লোকের বক্তব্য শুনলেন, যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদেরও বক্তব্য শুনলেন, এবং যাদেরকে শাস্তি দেওয়ার, যদি তারা মাপ চায় তাদেরকে মাপ করার ব্যবস্থা করে একটা জাতীয় ঐক্য করে তুললেন। ওই ঐক্যের কারণে কেন করেছিলেন উনি বলেছিলেন যে উনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং একটি প্রসপ্যারিটির দিকে, উন্নয়নের দিকে ধাবিত একটি দেশ তৈরি করতে চান। উনি সেটা করেছিলেন। আমাদেরও কিন্তু একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছিল, এখনও আছে, যে আমরা ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সেইভাবে যদি করা হতো, সেখানে
আমরা দেখলাম যে কথাগুলো পরবর্তীকালে আমরা জানলাম, আন্দোলনের সময় কিন্তু আমরা জানতাম যে আমরা আন্দোলন করছি একটি ভালো নির্বাচনের জন্য, তারপরে একটি ভালো সরকারের জন্য, যার জন্য এই দুটো কমিশন করা হয়েছে। সবাই এটা রাজি ছিল। এখন আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি যে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য, তখন কথা হয়েছিল, সরকার থেকে দাবি করা হয়েছিল যে অনেক ধরনের জঙ্গি তৎপরতা হচ্ছে, অনেক ধরনের নাশকতামূলক কাজ হচ্ছে, অনেক জনের হত্যাকাণ্ড করা হচ্ছে, যেটা সরকার করছেন না। আমরা তখন সরকারকে বলছিলাম, জনগণকে বিভ্রান্ত করবেন না, এই নাটক জঙ্গি নাটক আমরা মানি না, এটা আপনারা বানিয়ে বলছেন। এখন অনেকে বলছেন যে এটার মধ্যে কিছুটা সত্যতা আছে। এখন প্রশ্ন আসে যে সত্যতা থাকলে, সেটা যদি সত্যতাই থাকে এবং সেটার উপর বেসিস করে আমরা যদি ধরনের একটা সিদ্ধান্ত নিতে চাই, যেটাকে বলা হচ্ছে যে আমরা একটা আলাদা ধরনের রাষ্ট্র গঠন করব, আলাদা সংবিধান গঠন করব, তাহলে সেটা তৎকালীন সময় জনগণের সামনে প্রকাশ করা উচিত ছিল কিনা, জনগণের ম্যান্ডেট সেই হিসাবে জনগণ আমাদেরকে দিয়েছে কিনা, সেটা জানলে কি জনগণ এই আন্দোলনে এইভাবে জড়িত থাকতো কিনা। যদি আমরা সংশয় হয়, যদি এরকম না থাকতো, এরকম যদি সংশয় করার কারণ থাকে, তাহলে এখন এটাকে আমি জনগণের ম্যান্ডেট হিসাবে কি ধরতে পারি? জনগণ এই রায় দিয়েছে বা এই ধরনের কার্যক্রম আমরা চালিয়ে দিতে পারি, জনগণের সমর্থন পেয়েছি আন্দোলনে জয়লাভ করে, এটা কি বলা সঠিক হবে, শোভন হবে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তখন তো আমরা এটা শুনিনি, যারা আন্দোলনে ছিলাম তারা তো জানতো না যে এই ধরনের কাজকর্মার কিছু হলেও হয়েছে। এখন এই সময়ের কাজে এটা প্রশ্ন আসে যে এগুলো প্রশ্নের, আমি মনে করি যে এগুলো মানুষের মনে জাগছে এখন। আর সবচেয়ে বড় কথা, আমি ইউনিটিকে যে জয় করতে পারি, আমি কখনোই প্রতিহিংসা দিয়ে সেটা করতে পারি না। সবসময় নেলসন ম্যান্ডেলা বলছেন, ভালোবাসা দেব, বন্ধুত্ব দেব, আমি ভালোবাসা পাবো, বন্ধুত্ব পাবো, আমি দেশকে এগিয়ে নিয়ে যাবো সকলে মিলে, আমি একতা পাবো। আর আমরা করছি যে আমরা ঘৃণা ছড়াচ্ছি, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এই জন্য দোষর। সবাই তো এক প্ল্যাটফর্মে এসেছিলেন, সবাইকে এক করে নেন, বুকে টেনে নেন, দেশকে সামনে নিয়ে যান, দেশের কাছে ভোট চান, ভোটে আপনি জড়িয়ে হবেন, আপনি কী ধরনের রাষ্ট্র গঠন করতে চান, কী ধরনের করতে চান, ভোটে জনগণ আপনাকে দিলে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এই যা পিপলস রিপাবলিক, এখানে পরিষ্কারভাবে আমাদের সংবিধানে কিন্তু কাউকে সংবিধান বা কোনো আইন করার কোনো অথরিটি দেওয়া হয়নি। আমাদের যারা শপথ নিয়েছেন সবাই কিন্তু সংবিধান সংরক্ষণ করবেন এইভাবে শপথ নেওয়া হয়েছে। আমরাও নিয়েছিলাম মন্ত্রী হিসাবে, শুধু এমপিদেরকে সংরক্ষণ করার কথা বলা নেই, এমপিরা ছাড়া এটা কেউ অ্যাপ্রুভ করতে পারবে না। যেখানে যে কোনো সংবিধান সংশোধন করেন, যা কিছু করেন, পরবর্তীকালে এটা একটা, যেহেতু এটা পিপলস রিপাবলিক, এখানে জনগণের ভোটে নির্বাচিত কোনো আইনসভা বা কোনো পার্লামেন্ট বা কিছু ছাড়া আপনি এটাকে অ্যাপ্রুভাল দিতে পারবেন না। আপনি যতই কোর্টের ভার্ডিক্ট নেন, আমার ধারণা যেই নিক, যতই জনমত আনা ভোট করেন, যতই জনমত নেন, লাভ হবে না। মার্শাল ল করার পরেও পার্লামেন্টে এসে এটাকে পাস করতে হয়েছে, সবসময় পার্লামেন্টে এসে পাস করতে হবে এবং সেই জন্য ম্যান্ডেট চাইতে হবে। পার্লামেন্টে আসেন, আপনি নতুনভাবে সংবিধান করতে চান, যা করতে চান পাস করাতে পারেন, কিন্তু জনগণকে সম্পূর্ণভাবে অবহিত করেই আপনাদের এইসব পদক্ষেপ নেওয়ার কথা। না নিলে জনগণ তখন থাকতো না। এই সংশয় যদি আপনি না নিয়ে থাকেন, এটা কি শোভন? জনগণের কাছে গোপন করে কোনো কিছু কি অর্জন করা উচিত? জনগণের দেশ, জনগণ চাইলে সেটা আপনি 100 বার পারবেন। তো কাজে এই প্রশ্নটা আমি এই জন্যই বললাম যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা প্রশ্ন এসছে, এখন সামনের দিকে নির্বাচন যখন হবে, যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হয়, সব দল পার্টিসিপেট না করে, তাহলে এটা আইনগতভাবে বৈধ হতে পারে, কিন্তু সেই একই জিনিস হবে এবং সেটা যদি দলীয় প্রভাবমুক্ত না হতে পারে, তাহলে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো আবার হবে এবং সেই নির্বাচনকে আমরা আইনগতভাবে যতই বৈধ বলি, এটা কি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে আমাদের কাছে, জনগণের কাছে বা বিশ্ববাসীর কাছে গ্রহণ করা সেইভাবে ধরা হবে? যদি না ধরা হয় কী হবে? তাহলে কি দেশ এইভাবেই চলবে? এবং যাদেরকে আপনি বাদ দিয়ে রাখতে চাচ্ছেন, অনেকে বলছে ঐক্যের ডাক দিচ্ছেন, ঐক্যের ডাক আমরা 100 বার, ঐক্যের জন্যই আমরা সব কিছু করতে চাই, দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখন ঐক্য নিয়ে যদি আপনি বলেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরই শুধু ঐক্য, তাহলে আপনি ঠিক করছেন কে আন্দোলনে অংশগ্রহণ করেছে কে করেনি, আপনি ঠিক করছেন নিজের ইচ্ছা মতো।
তাহলে আপনার ঐক্য তো হলো আসলে অনৈক্যের ডাক, এটা তো ঐক্যের ডাক নয়, এটা তো অনৈক্যের ডাক। আপনি দেশের একটা অংশকে অনৈক্য করছেন, এটা করে কি দেশে শান্তি আসবে? আপনি বিশাল আমি আগেই বলেছিলাম, যখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগ, এবং আমি এটা সংসদে বক্তব্য দিয়েছিলাম, পরবর্তীকালে আর্টিকেল লিখেছিলাম, প্রথম আলোতে এসছে, সানে এসেছিল, যে কোনো একটিকে 2014 নির্বাচনের পরে যে কোনো একটিকে দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে খালি মাঠে গোল দিয়ে যে জয়, সেই বিজয়ের কোনো গৌরব নেই, সেই বিজয়ের কোনো সুফল আসে না। সেই বিজয় সবসময় দেশে একটা বড় ধরনের একটা অস্থিরতা এবং একটা বড় ধরনের সমস্যার সবসময় আমরা জিয়ে রাখবো। এই সমস্যা আবার যে কোনো সময় এটার বিস্ফোরণ হতে পারে, দেশে বড় ধরনের একটা সমস্যা আবার ক্রিয়েট হতে। আমি বারংবার বলেছি, কোনো দলকে ব্যান করতে যেন না, ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে, হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে, অশান্ত পরিস্থিতিতে কোনো লোক এখানে বিনিয়োগ করতে আসবে না, কোনো কিছু এখানে ডেভেলপ করতে পারবে না, কোনো মানুষ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সুখের শান্তিতে ঘর সংসার করতে পারবে না। এই পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য সকলকে ইনভলভ করা দরকার, এটি ছিল আমার আহ্বান। তখনও বলেছিলাম, আওয়ামী লীগ শোনেনি, আমি এখনও বলতে চাই, সকলকে নিয়ে একসঙ্গে আসুন, একসঙ্গে দেশ গড়ার কাজ করুন। আমরা সবাই সমর্থন, কেউ কোনো শক্তি কারো থাকবে না একে ষড়যন্ত্র করে একে নস্যাৎ করতে। যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমরা নিজেরা যদি দেশকে নিজের দেশ হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হই, কেউ এখানে কেউ কিছু করতে পারবে না। এটা হলো আমার আর কি প্রশ্ন হলে বলেন। আমি এখন আমার মনে হয় মোটামুটি আমি যা বলার বলেছি। আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ওনাকে কোর্টের মধ্যে হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার সংসপ্ত পরিবেশের উপর আমি একটা বিচার তো ডেফিনেটলি আমরা চাই, আমরা আইনের শাসন চাই। আদালত প্রাঙ্গণ, পবিত্র প্রাঙ্গণে বিভিন্নভাবে আমরা কলুষিত করছি, এটা জাতির জন্য মঙ্গলজনক নয়, লজ্জাজনক মনে হয়, এবং এটাকে আমরা কোনো সময় সমর্থন করি না। এবং তার পরিবারজনের প্রতি আমার সহানুভূতি, আল্লাহ তাদেরকে শক্তি দেখ, আল্লাহ তাদেরকে রহম করুক, রক্ষা করুক, এটা আমার প্রার্থনা থাকবে। আমি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি, এবং তাদের জন্য আল্লাহ কবুল করেন। যারা আহত হয়েছেন তাদের যেন তার সুচিকিৎসার ব্যবস্থা হয়, তা আমরা সবসময় দাবি করেছি। আমি কিন্তু সর্বপ্রথম আবু সাইদের বাসায় গিয়েছিলাম, অফিসিয়ালি তাদেরকে সমবেদনা জানিয়েছি, সেখানে কবর জিয়ারত করেছি, তাদেরকে সমর্থন জানিয়েছিলাম। তো আমি আশা করব ভবিষ্যতে আমরা দেশটাকে যেন সেই স্পিরিটে নিয়ে যেতে পারি, যেই স্পিরিট নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যে স্পিরিট নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, যে স্পিরিট নিয়ে 2024 সালে আমরা সকলে রাস্তায় নিয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্য মুক্ত একটি দেশ করার জন্য, যার জন্য একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর একটি সংবিধান, যে সংবিধানে গণতন্ত্র চর্চা হবে। যে সংবিধানে আমি আরেকটা কথা বলে এখানে শেষ করতে চাই, অনেক কথা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার। আমার ধারণা মতে, এটা ব্যক্তিগত মত, বাংলাদেশে কোনো সময় গণতন্ত্র ছিল না। বাংলাদেশে কোনো সরকারের আমলে ভালো নির্বাচন হয়েছে, ভালো গণতন্ত্র হয়নি। গণতন্ত্র যদি মার্কিং করা হয় 1 থেকে 10-এর মধ্যে, আমি এটাকে 5 মার্ক দেবো না, আমি মনে করবো 1 থেকে 2 পেতে পারে বাংলাদেশে কোনো। এখন আমাদের গণতন্ত্র যদি করতে হয় নতুনভাবে চিন্তা করতে হবে, এবং সকলের সহযোগিতা লাগবে। আমি এই প্রস্তাবগুলো উত্থাপন করেছি, বিশেষ করে সংবিধানের প্রস্তাবগুলো, এগুলো আমরা তত্ত্বাবধায়ক সরকার যদি ওনারা চান, ওনার কাছে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জমা দেব, আমাদের প্রতিনিধিকে ওনারা যদি চান দেখতে পারেন। আর আমরা এটা সাধারণভাবে, আমি সমস্ত সচেতন নাগরিক এবং সাধারণ নাগরিক এবং আমাদের রাজনৈতিক দলগুলির জন্য পেশ করেছি। সকলের মতামতের ভিত্তিতেই এগুলো শুধু গ্রহণ করা সম্ভব, এবং সকলের মতামত হবার জন্য আমি যুক্তি দিয়েছি। আপনারা বিবেচনা করবেন, ভবিষ্যতে যদি এটা মনে করেন কাজে লাগবে, এটাকে কাজে লাগবেন। এই হলো আমার আহ্বান। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করব ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে 24 ইলেকশনের আগে থেকে অনেক বছর আগে থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল, এবং হচ্ছে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছিলেন না। এর আগে 24 ইলেকশনের আগে বারবার বলছেন আপনারা চান, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন চাননি আগে। 24 আওয়ামী লীগ আপনাদেরকে নির্বাচনে ইলেকশন করেছে, বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইনি না, তত্ত্বাবধায়ক সরকার আমরাও চেয়েছিলাম। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাননি,
হ্যাঁ, আমি কথাটা বুঝতে পারলাম। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তো আমরা সবসময় দাবি করেছিলাম, এবং একটা 2024, হ্যাঁ রাইট, 2014 নির্বাচন, হ্যাঁ আমি বলছি, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। 2014 নির্বাচনে তখন কথা ছিল, আমরা তখন একসাথে সংসদে ছিলাম, এবং আমাদেরকে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি আমাদের সবাইকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দেশটা কেন ব্যতিক্রম হবে, ভারত, শ্রীলঙ্কা সব জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছাড়াও নেপাল সব জায়গায় করতে পারে, আমরা পারবো না কেন? আমরা চেষ্টা করি, দেখেন আপনারা কোঅপারেট করেন, আমরা একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা করব তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াও। আমরা মনে করেছিলাম যে সেটা উনি করবেন, কিন্তু 2014 সালে নির্বাচনে যখন ব্যবস্থা হলো, আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন যে আমরা নির্বাচন করব এই সরকারের অধীনেই, ঠিক আছে, কিন্তু সব দলকে আনতে হবে, সব দল না আসলে আমরা এই নির্বাচনে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করি, এবং উনি যেতে চাননি, যার ফলে আমি যাইনি, আমার সঙ্গে আমাদের 90% মানে 270 জন যায়নি, এবং তারপরে আমাদেরকে জোর করে ধরে এরশাদ সাহেবকে দিয়ে নির্বাচনে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। আমরা গত 15 বছর না, যদি কেউ অপরাধ করে থাকে, আমরা আইনের শাসন চাই। আইনের শাসন অর্থ হলো যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, যেই করবে তবে বিচার করে করতে হবে, অবিচার করে নয়, হুইমজিক্যালি নয়। যেমন আমাদের সকলের নামেই মার্ডার মামলা দেওয়া হচ্ছে, বিচার করতে হবে, আপনি বললেই তো হবে না। সেই জন্য আমি বলছি আমরা আইনের শাসন চাই। সুশাসনের জন্য দুটো জিনিস দরকার, একটা হলো আইনের শাসন, একটা হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা এটাই চাই, সুশাসন, এবং সেখানে যে যখন যেটাই করেছেন যদি অপরাধ করে থাকেন তার বিচার আমরা চাই, কিন্তু অপরাধের বিচার করতে হবে এবং অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে, তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে। আপনি বলছিলেন যে কোনো দলকে ব্যান করতে চান না, এটা কি স্পেসিফিক বর্তমানে যে আওয়ামী লীগকে ব্যান করার একটা কথা চলছে, এটা নিয়ে কি আপনি বলছিলেন? না, অফকোর্স আমরা যখন বিএনপিকে তারা বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছে, আমরা বাধা দিয়েছি। যখন জামাতকে বাদ দিয়েছে কিছুদিন আগে, এই আন্দোলনের সময়ও জামাতকে যখন বাদ দেওয়ার জন্য কথা বলেছে, আমি সব বলেছিলাম যে বাদ দেওয়ার এখতিয়ার কোনো সরকারকে কেউ দেয়নি। তাদেরকে ইলেকশনে আসবেন, ওনারা ইলেকশনে যদি পাস না করতে পারেন, ফেল করেন, জনগণ তাকে বাদ দেবে। এইটা এখতিয়ার জনগণের, এটা এখতিয়ার কোনো সরকারের নেই। আপনারা শুধু যারা সন্ত্রাসী বলে, যারা দেশদ্রোহী এবং যারা যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট রাজনীতি, যেটা নাশকতার রাজনীতি করে, তাদের ছাড়া আপনি কাউকে ব্যান করতে পারেন না। এটা আমি তখনই বলেছিলাম। আমি জামাতের কারণ সময় তুমি চেক করে দেখতে পারো, জামাতের আওয়ামী লীগের আমলে এটার বিরুদ্ধে আমি বলেছিলাম জামাতকে সমর্থন করে, যে জামাতেরকে ব্যান করা আওয়ামী লীগের পক্ষে সঠিক হচ্ছে না, এটা যা, এবং আমি সংসদে এটা বলেছি যে এগুলো ব্যান করলে আলটিমেটলি দেশে একটা অরাজকর পরিস্থিতির সৃষ্টি হবে, দেশ কোনো সময় স্টেবল হবে না, দেশের স্বাভাবিকতা থাকবে না, দেশ অচল অবস্থার সৃষ্টি হতে পারে সামনের দিকে।